হ্যাপি হ্যাপি নিউ নিউ ইয়ার। ইয়ার। আমি সেজুতি। আমি সৌভিক। আজকে আমরা শ্রীরাম রাঘবনের 21 মুভি রিভিউ নিয়ে চলে এসেছি। আমরা 1 জানুয়ারি ফার্স্ট ডে ফার্স্ট শো হাইল্যান্ড পার্কে আইনক্সে মুভিটি দেখে ফেলেছি। এই মুভির কাজটা ছিলেন ধর্মেন্দ্র, আগস্তানন্দা এবং জয়দীপ আলাবাদ। হ্যাঁ, এবার গল্পটা আমরা একটুখানি বলে দিই। 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় সব থেকে তরুণ সৈনিক অরুণ ক্ষেত্রপালের লড়াইয়ের গল্প নিয়ে এই মুভিটা। অ্যাকচুয়ালি গল্প না, ট্রু স্টোরি। তো এটা পুরোপুরি একটা বায়োপিক না, এর মধ্যে অনেকখানি ড্রামা রয়েছে এবং গল্পটার মধ্যে বিভিন্ন স্বাদের এলিমেন্টস রয়েছে। বেসিক্যালি অরুণ ক্ষেত্রপাল হচ্ছে আমাদের দেশের ইয়ংগেস্ট পরমবীর চক্র অ্যাওয়ার্ডি এবং সে সেকেন্ড লেফটেন্যান্ট পদে থাকা অবস্থায় সে বীরগতি প্রাপ্ত হয়। এবারে গল্পের যে মূল কনসেপ্টটা সেটা তো তার জীবনীটা তো দেখানো হচ্ছেই, কিন্তু সেটা একটা নন লিনিয়ার ওয়েতে দেখানো হয়। আমরা গল্পে মূলত দেখতে পাই প্রেজেন্ট টাইম লাইনে যে ধর্মেন্দ্র হচ্ছে তার বাবা। এবার সে ইন্ডিয়া থেকে পাকিস্তানে একবারের জন্য আসছে। তার একটা রিউনিয়নও ছিল, কিন্তু কোথাও না কোথাও গিয়ে তার মূল উদ্দেশ্য ছিল যে মাটিতে তার ছেলের মৃত্যু হয়েছে, শহীদ হয়েছে তার ছেলে, সেই মাটি কিছুটা সে বাড়িতে নিয়ে যাবে। এবারে গল্প চলাকালীন বিভিন্ন কনভারসেশন বা সিনেমাটিক কিছু মুভমেন্টসে ধর্মেন্দ্রর এই যে প্রেজেন্ট টাইম লাইন সেখান থেকে কিছু ট্রানজিশন হয়, পাস্টের বিভিন্ন ঘটনাকে একে একে দেখানো হয়। অরুণ ক্ষেত্রপালের গোটা জীবনটা আমরা তার একটা প্রতিচ্ছবি তার থ্রু পাই আর কি। এবারে যদি আমরা কিছু ভালো আর খারাপ দিকে আসি সিনেমার, তো এক কথায় তো খুবই ভালো আমাদের লেগেছে, সেটা আমরা এক্সপ্লেইন মানে এটা করবো। পজিটিভ সাইডগুলোই বেশি এবং কিছুই আমাদের একটু নেগেটিভ সাইড মনে হয়েছে। সেটা ফার্স্ট যদি বলি, সেটা হচ্ছে ডিরেকশন। পরিচালক এখানে মানে যুদ্ধের মতো একটা বিষয়কে একটা সংবেদনশীলতার মধ্যে নিয়ে গিয়েছে। মানে রিসেন্ট টাইমে জানিস তো, আমরা যতগুলো সিনেমা দেখলাম মানে এই যুদ্ধের ওপরে বা দেশাত্মবোধক আর কি, সেটা মানে ভীষণ ব্রুটালিটি, অতিরঞ্জন এগুলো ছিল, যেটা এই সিনেমায় আমরা দেখতে পাইনি। এই সিনেমায় যুদ্ধ আছে, রক্তপাত আছে, কিন্তু কোথাও গিয়ে ওই কষ্টও আছে। মানে যুদ্ধের পরে যে মানুষের কষ্ট, যুদ্ধ তো শুধু যুদ্ধক্ষেত্রে হচ্ছে তা নয়, যুদ্ধের পরে ক্ষয়ক্ষতিটা পরিবার পরিজনরা সারা জীবন ধরে বয়ে চলে, সেটা এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে বলে আমাদের মনে হয়েছে। তারপরে অ্যাক্টিং এর ক্ষেত্রে যদি বলি, ধর্মেন্দ্রর অ্যাক্টিং অসাধারণ এবং ধর্মেন্দ্রের শেষ সিনেমা, তো সেটা দেখা প্রত্যেক সিনেমা প্রেমীদের আর কি একটা বাসনা থাকবে। হ্যাঁ, তিনি এখানে মানে তার অভিনয় আমাদের মন ছুঁয়ে গিয়েছে। তিনি এখানে একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ারের ভূমিকায় আমরা তাকে দেখতে পাচ্ছি। এবারে যদি আগস্তান আন্দার অভিনয়ের কথায় আসি, সে একদম নবাগত এবং খুব ভালো অভিনয় করেছে। তার অভিনয় যথেষ্ট ম্যাচিওর এবং এই সিনেমাতে না তার দু ধরনের ক্যারেক্টারের জায়গা আমরা দেখতে পাই। একটা তো সে যেহেতু একজন সৈনিক, কোথাও না কোথাও কি তার উদ্দেশ্য হচ্ছে সব শত্রুদের দমন করা এবং সেটা সে অ্যাগ্রেসিভলি করার চেষ্টা করে। এবং একটা সিন সেরকম দেখা যায় যে মানে এক জায়গায় যুদ্ধবিরতির কথা ঘোষণা হচ্ছে এরকম দেখা যায় এবং সে তখন কমপ্লেন করছে যে আমি তো একটাও মানে সে বেসিক্যালি একটা ট্যাঙ্ক কমান্ডার, তো সে একটা ট্যাঙ্কের ফায়ার করতে পারেনি গুলি, তার জন্য তার দুঃখ হচ্ছে যে কাউকেই তো মারা হলো না, এরকম একটা বিষয়। অন্যদিকে আবার যখন সিনেমার শুরুর দিকে আমরা দেখতে পাই যে প্রথম সে একটা ট্যাঙ্কে ঢুকেছে, তখন তার যে মানে বাচ্চা সুলভ, কারণ তার বয়সে কিন্তু এখানে 21 এবং সেই 21 বয়সটা থেমে রয়েছে, সেটাই গল্পের মানে নামকরণের সার্থকতা। তো সে যখন ট্যাঙ্কে প্রথম চাপলো সেই সময় তার ঔৎসুক্য আমরা তার চোখের মধ্যে, চোখে মুখে পরিষ্কার দেখতে পাই। তো সে বেসিক্যালি আইপিসের থ্রু দেখার চেষ্টা করে যে ট্যাঙ্কের বাইরে কি আছে, এবং সেখানে তার যে হোলটা তার মধ্যে কালি লেগেছিল, তো তার চোখের মধ্যে একটা গোল কালো সার্কেল হয়ে যাবে। সেই অবস্থাতেই সে মাথার উপরের দিকে তাকাবে, দেখবে যে তার যে সিনিয়র সে ওপর থেকে উঁকি মারছে এবং তাকে এত আনন্দে দেখে হাসতে হাসতেই সে ট্যাঙ্কের দরজাটা উপর থেকে বন্ধ করে দেবে। বেসিক্যালি একটা টেস্ট নেওয়ার চেষ্টা করছে সে ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসতে পারে কিনা। সে বেরিয়ে আসবে, এবং সেটা কতক্ষণ লাগবে ওটা ওদেরই একটা টেস্ট করার একটা ফর্মুলা। তো একটা বাচ্চা সুলভ ক্যারেক্টার এবং অ্যাট দি সেম টাইম একটা প্রচন্ড অ্যাগ্রেসিভ ক্যারেক্টার, আবার প্রচন্ড রেসপন্সিবল হচ্ছে নিজের ক্যাডেটদের কিছু একটা ছোটখাটো ভুলের জন্য বড় পানিশমেন্ট দিয়ে দেয়। তো সবগুলো ক্যারেক্টারের মধ্যে টক ঝাল মিষ্টি সব ধরনের স্বাদ রয়েছে, সেটা সে খুব সুন্দরভাবে পালনও করেছে। একদমই। আরেকটা পয়েন্ট যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে সিজিআই, মানে কম্পিউটার জেনারেটেড ইমেজ আর কি, যেটা সেটা এখানে খুব বেশি ইউজ হয়নি বা ইউজ হয়নি রাতে বলতে গেলে। অনেক বেশি র ওয়েতে যুদ্ধের সিনগুলো এবং যে কোনো সিনই অনেক র ওয়েতে দেখানো হয়েছে, যার ফলে না অনেক বেশি রিয়েলিস্টিক লেগেছে আমাদের, ভীষণ ভালো লেগেছে। আর ওই যে বললাম, ওই জিনিসটা আমাদের বারবার মনে হয়েছে যে যুদ্ধ আছে, ব্রুটালিটি, কিন্তু ব্রুটালিটি নেই। হ্যাঁ, মানে কোথাও গিয়ে যেন দুপক্ষই চাইছে একটা শান্তির বাণী, এটা আমাদের ভালো লেগেছে আর কি।
এবারে যদি বলি যে বিভিন্ন জায়গায় যেহেতু এটা একটা নন লিনিয়ার স্টোরি, তো কন্টিনিউয়াসলি নানা রকমের ট্রানজিশন হচ্ছে। হ্যাঁ এবার তার একটা দুটো সমস্যা আমরা খারাপ দিকেও বলবো, কিন্তু মেজরলি কয়েকটা জিনিস আমার ভালো লেগেছে। যেসব গল্পে নন লিনিয়ার স্টোরি টেলিং থাকে সেগুলোতে অনেক সময় একটা টাইম লাইন দেখানো হচ্ছে, সাথে সাথে পরের টাইম লাইনটা চলে আসে। এবার কিছু কিছু সিনেমায় কি করা হয়, স্থান কাল পাত্র একটু বাদিকে কোথাও একটা জায়গায় মেনশন করে দেয় নিচে হয়তো। তো এই সিনেমায় সেরকমটা হয় না, কিন্তু এই সিনেমা অনেক জায়গায় কি করা হচ্ছে যে আগের সিনের শেষ মোমেন্টটা আর পরের সিনের ফার্স্ট মোমেন্টটা কোথাও একটা লিঙ্ক রয়েছে। যেমন একটা উদাহরণ দিই খুব সুন্দর, যে ধর্মেন্দ্র ইভেনচুয়ালি পাকিস্তানে গিয়ে তার যে নিজের পৈতৃক গাঁও সেখানেও যাবে, এবং সেখানে তাদের যে বাড়ি ছিল যেটা সে পার্টিশনের সময় ছেড়ে এসছে সেগুলো দেখবে। তো সেই অবস্থায় বিভিন্ন জায়গায় দেখবে তার অতীত স্মৃতিচারণা করবে, খুব সুন্দর নস্টালজিক কিছু মোমেন্টস, সিনেমাটিক মোমেন্টস রয়েছে। সেরকম একটা জায়গাতেই সে একটা গাছ, তাতে সে যখন ক্লাস 4-এ ছিল, সে বাইনোকুলারের সামনে কোনো একটা মেটালিক রিং ছিল, সেই রিংটাকে সে গাছের যে বাকল তার মধ্যে গেঁথে দিয়েছে। এবারে ইভেনচুয়ালি গাছটা বড় হয়েছে, সেই বাকলটা ওখানেই আটকে রয়ে গিয়েছে। তো এতদিন বাদে এসে সে সব দিক দেখতে দেখতে সেই জায়গাটা খুঁচিয়ে খুঁচিয়ে সে সেই রিংটাকে আবার বের করবে, এবং তার পাশে যে তার আরেকজন ব্রিগেডিয়ার যিনি পাকিস্তানে, যার বাড়িতে গিয়ে ধর্মেন্দ্র রয়েছে নাকি, সে তাকে বেসিক্যালি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, তাকে এই ঘটনাটা বলবে। সে তখন গিয়ে ওই বাইনোকুলার রিংটা থ্রুই চোখ রাখবে, এবং অ্যাট দ্যাট মোমেন্ট ট্রানজিশনটা হবে, ট্রানজিশনটা দেখানো হবে যে অরুণ ক্ষেত্রপাল তাকিয়ে আছে ট্যাঙ্কের ভেতরের যে দেখার জায়গাটা থাকে, বাইনোকুলার যেটা থাকে সেইখান দিয়ে দেখছে, এবং সামনে আগুন জ্বলছে, যুদ্ধ হচ্ছে, সেই আগুনটা তার চোখের লেন্সের মধ্যে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। তো এই রকম সুন্দর সুন্দর কানেক্টিং ট্রানজিশনস রয়েছে। আরেকটাও ছিল যেরকম ট্রানজিশন আমাদের ভালো লেগেছে, সেটা হচ্ছে নিসার ক্যারেক্টারটা, যে হচ্ছে পাকিস্তানের দিক থেকে, মানে যার বাড়িতে ধর্মেন্দ্র উঠেছিল। সে কোনো একটা স্কুলে গিয়েছে, কোনো একটা স্কুলের সিন দেখাচ্ছে, সেখান থেকে স্কুলে একটা দরজা থেকে আরেকটা দরজা হেঁটে আসছে, এবং সেখানে জাস্ট একটা চেঞ্জ হয়ে গেল, একটা কালার জাস্ট চেঞ্জ হয়ে গেল, কিন্তু ওই টাইম পিরিয়ডটাই ট্রানজিট হয়ে গেল খুব সুন্দর, মানে জাস্ট একটা কালার এফেক্টের চেঞ্জ দিয়ে গোটা ব্যাপারটা এত সুন্দর ট্রানজিশনে দেখিয়ে দিল। মানে ওখানে না লিখতে হলো যে এত সালের বা এত সালের, আমরা এমনি বুঝে গেলাম। এবার যদি কিছু আমরা নেগেটিভ সাইডগুলো নিয়ে আলোচনা করি, সেটার মধ্যে আমাদের প্রথমে মনে হচ্ছে যেটা লেন্থটা, এটার ফার্স্ট হাফে ঠিক আছে, সেকেন্ড হাফের লেন্থটা স্লাইটলি একটু লং। ওটা কিছু কিছু জায়গায় স্টোরি টেলিং এর ক্ষেত্রেও মনে হচ্ছে যেন আরেকটু স্পিড আপ করে দিলে বা আরেকটু অন্য কিছু দেখালে, প্রায় 2.5 ঘন্টার সিনেমা, হ্যাঁ দেখালে জিনিসটা আরো বেশি দর্শককে আটকে রাখা বা কিছু এটা যেত। আচ্ছা, আরেকটা যেটা সেটা হচ্ছে মিউজিকের ক্ষেত্রে, মানে গল্পটা বা মুভিটা যতটা বেশি ডেপথ নিয়ে বানানো হচ্ছে, মিউজিকগুলোর মধ্যে কিন্তু ওরকম কোনো ডেপথ নেই, সেটা আমাদের মনে হয়নি। মানে দীর্ঘদিন মনে রাখার মতো কোনো গান নেই একদম। ইভেন আমাদের সত্যি কথা বলতে, আমি সকালে দেখেছি, এখন আমি যদি বলতে বসেছি আমার সেরকম কোনো গান মনে পড়ছে না। আর ট্রানজিশন বাকি যেগুলো আমরা পজিটিভই বললাম, কিছু ট্রানজিশন আমাদের ভালো লেগেছে, কিন্তু কিছু ক্ষেত্রে ট্রানজিশনগুলো আবার ভালো লাগেনি, কারণ যুদ্ধের সময় এক দুটো জায়গা, মানে সেটা জাস্ট দুটো তিনটে পয়েন্টই, সেটা আমাদের খুব একটা ভালো লাগেনি। আরেকটা ব্যাপার হচ্ছে যে সিনেমার যেটা ট্রেইলারটা ছিল সেটা অনেক বেশি ওয়ার সেন্ট্রিক ছিল। মানে ইন্ডিয়া পাকিস্তানের যেসব সিনেমাগুলো বেরোয়, মেজরিটি সিনেমা তো এরকমই, যেখানে একটা উগ্র ন্যাশনালিজমকে প্রমোট করা হয় এবং একটা হার্ডকোর অ্যাকশন ফিল্ম হবে, একটা ওয়ার সেন্ট্রিক ডিনামিক্স হবে। এই জিনিসটা কিন্তু ট্রেইলারে অ্যাটলিস্ট মনে হচ্ছিল সেরকমটা, তো আদৌ সিনেমাটা সেরকম না। এতে ওয়ার পার্টস রয়েছে, কিন্তু প্যারালালি এবং বলবো কিছুটা হয়তো বেশি ড্রামা পোর্শন রয়েছে, এবং সিনেমাটা আপনাকে ইমোশনাল করবে। তা আপনি যদি হার্ডকোর অ্যাকশন সিকোয়েন্স চান এবং শুধু চান যে একটা মানে জাতীয়তাবাদী একটা লড়াইয়ের জায়গা এবং ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্টটাকে মেজরিটি গুরুত্ব দেওয়া হবে, সেই জিনিসটা কিন্তু এই সিনেমায় মোটেই নেই। তো সেরকম দর্শক হলে আপনি সেই আনন্দ পাবেন না। সেই প্রসঙ্গেই বলবো যে কোথাও না কোথাও গিয়ে এই সিনেমা আমাদের দেখায় যে যুদ্ধের ভয়াবহতা কতদূর। তো আমাদেরকে কোথাও না কোথাও ফিল করাবে বিষয়টা। মানে একটা এরকম সিকোয়েন্স রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে পাশাপাশি দুটো ট্যাঙ্কেই অরুণ ক্ষেত্রপাল এবং তার একজন কলিগ দুজন ট্যাঙ্কের ওপরে উঠে যাচ্ছে, গল্প করতে করতেই যাচ্ছে। হঠাৎ করে একটা মেশিন গানের গুলি এসে লাগবে, মানে সে একটা কথা, একটা স্টোরি বলছিল, একটা কনভারসেশন রানিং চলছিল, কথাটা সে কমপ্লিট করতে পারবে না আর কি, জাস্ট ট্যাঙ্ক থেকে পড়ে মারা যাবে। তো এরকম কিছু র সিকোয়েন্সেস রয়েছে। তো এই অ্যান্টি ওয়ার সেন্টিমেন্টটাকে প্রমোট করতে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের থ্রু আউট মোস্ট অফ দি ক্যারেক্টার্সকে দেখানো হচ্ছে যে প্রচন্ড একটা সৌভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে। মানে সবাই একে অপরের সাথে গলাগলি সম্পর্ক, সবাই প্রচন্ড অতিথি আপ্যায়ন করছে অ্যান্ড এভরিথিং। যে এই জিনিসটা প্র্যাকটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল যে সিনারিও তার সাথে কিন্তু মেলে না। এটা ঘটনা যে দুই পক্ষেরই প্রচুর মানুষের মধ্যে ভালো সম্পর্ক বা সৌভ্রাতৃত্বের সম্পর্ক বা পজিটিভ সেন্টিমেন্টও রয়েছে, এবং প্রচুর মানুষের মধ্যে নেগেটিভ সেন্টিমেন্টও রয়েছে, এবং এই দুটা কিন্তু যথেষ্ট দুটোই মানে সিগনিফিকেন্ট। কোনোটাকে নেগলেক্ট করে অন্য একটা জিনিসকে হাইলাইট করা, মানে
সেটা যেসব করা সিনেমা যাবে। যেমন যেটা ও বলছিল আগে যে ন্যাশনালিস্টিক অতিরঞ্জিত কিছু সিনেমা হুম। থাকে, সেটা যেমন এখানে সৌভ্রাতৃত্বের সম্পর্কটাও কিছুটা অতিরঞ্জিত। হ্যাঁ, একমাত্র একটা জায়গাতেই দেখা যায় যে দীপক যে একজন অ্যাক্টর, তার একটা ক্যারেক্টার রয়েছে, তাকে খুব বেশি ডিটেলসে সিনেমাতে দেখানো হয় না। সে জাস্ট আসছে, সে বেসিক্যালি যুদ্ধে একটা পা খুইয়েছে, সে এসে নিজের সমস্ত রাগটা উগলে দেবে ধর্মেন্দ্রের ক্যারেক্টারের উপরে এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করবে, তাকে চলে যেতে বলবে সেখান থেকে। ধর্মেন্দ্র নিজের জীবনেরও তখন কিছু দুঃখের কথা বা শোকের কথা বলে সেই ব্যক্তিটিকে শান্ত করে। তো এরকম ধরনের সিন যদি আরো বেশ কিছু থাকতো, যেখানে আমরা সাধারণ মানুষ, মানে আমরা যুদ্ধের সৈনিকদের কথা বলছি না, সাধারণ মানুষদের মধ্যে যে রেসটা আছে সেই জিনিসটাকে উইথ পজিটিভিটি মিটিগেট করা, এই ব্যাপারটা যদি আরো কিছু জায়গায় থাকতো তাহলে ব্যাপারটা প্র্যাকটিক্যাল হতো, স্ট্যাটিস্টিক্যালি হুম। কনফ্লিক্টিং হতো না, এবং যুদ্ধের বদলে শান্তির গুরুত্ব বোঝানো হতো। সো ফাইনালি একটাই কথা যে যুদ্ধের ছবিগুলোর মধ্যে এটি একটি ভিন্ন মাত্রার ছবি। 21 দেখুন, দেখে আসুন আপনারা একবার, আপনাদের অরুণ ভালো লাগবে। ক্ষেত্রপালের জীবন দেখে আসুন, এবং তাকে যুদ্ধের সেই মুহূর্তে তাকে রিট্রিট করতে বলা হয়েছিল যখন সে ট্যাঙ্ক নিয়ে এগোচ্ছিল শত্রুদের দিকে, হুম। কিন্তু সে কমান্ডারের কথা অমান্য করেই এগিয়ে যায়। আরো কেন গিয়েছিল সেটা জানতে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখে ফেলুন, আমাদের রেকমেন্ডেশন থাকলো। আর আমাদের কিছু রেটিংস রয়েছে, সেটা আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। তো আমাদের সব মিলিয়ে অ্যাভারেজ করলে দ্বারা 8.2। তো এটা অবশ্যই একটা মাস্ট ওয়াচ সিনেমা। ঠিক আছে, আবার আবার দেখা হবে। থ্যাংক ইউ। টাটা। টাটা।